ছাড়বো না ইনশাআল্লাহ। ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই শনিবার আবার চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে দিনভর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানকার প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে যে এই ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে জানাবো বাংলাদেশ ও ভারত সীমান্তে উত্তেজনামূলক পরিস্থিতির কারণ। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তেজনার কারণে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনার সূত্রপাত কোন দিক থেকে হয়েছে এই প্রশ্নের উত্তরে বিজিবি জানিয়েছে যে এর সূত্রপাত বাংলাদেশের দিক থেকে। তবে শুরুটা খুব মাইনর বলে মন্তব্য করেছেন বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রৌফ। তবে স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের বয়ান আবার ভিন্ন। তারা বলছেন ভারতীয়রাই প্রথমে বাংলাদেশের ওপর চড়া হয়েছে এবং ওই উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক প্রকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিএসএফের ভাষ্য, সীমান্তে যে ঘটনাটি আজ ঘটেছে তা ফসল চুরির অভিযোগের কারণে দেশের কৃষকদের মধ্যকার বাকবিতণ্ডা। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা 7টা। মুঠোফোনে বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রৌফের সাথে যোগাযোগ করা হলে তিনি বিবিসিকে জানান যে তিনি সীমান্তে ব্যস্ত, মাত্র 100 লোকবল নিয়ে হাজারো জনতাকে সামলাচ্ছেন তিনি। এর প্রায় ঘণ্টাখানেক পর তার সাথে আবার যোগাযোগ করা হলে তিনি জানান সবটা এখন নিয়ন্ত্রণে এবং উদ্ধৃত পরিস্থিতিতে সেখানে বাড়তি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিজিবির প্রায় 9 ঘন্টারও বেশি সময় লাগছে। এই ঘটনার সূত্রপাত কিভাবে তা জানতে চাইলে বিজিবির এই সেক্টর কমান্ডার বলেন, সকালবেলা সম্ভবত আমাদের কয়েকটা ছেলে গ্রিন লাইনের এই পারে ঘাস কাটতে গেছিল। ভারতের দাবি হলো ঘাস কাটার সময় তারা গম ক্ষেত থেকে তাদের কিছু গম কেটে নিয়ে গেছে। এর আগে ওই এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আজাহার আলীর সাথেও কথা বলে বিবিসি বাংলা। তিনি বলেন যে ফসল কাটা নিয়েই ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় বিএসএফ এর বিবৃতিতে বলা হয়, আজ বেলা 12:15 নাগাদ সুখদেবপুরের ভারত বাংলাদেশ সীমান্তে ছোটখাটো বিরোধ হয়। ভারতীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে তারা বলছে বাংলাদেশি কৃষকরা ভারতীয়দের ফসল চুরি করেছে। বলা হয় এরপর দুই পক্ষের কৃষকরা জড়ো হলে ঘটনাটি আরো গুরুতর হয়ে ওঠে। তারা একে অপরের প্রতি গালমন্দ করেন এবং এক পর্যায়ে পাথর ছোড়াছুড়ি শুরু করেন। ফসল চুরির পরবর্তী ঘটনা প্রবাহ সম্বন্ধে ভারতীয় কৃষকরা বাংলাদেশের আম গাছ কাটার চেষ্টা করে, তবে আম গাছ কাটতে পারে নাই। তারা কয়েকটা বড় একটি গাছ কাটে এবং বাকি সব ডালপাটা কাটে। তার ফলশ্রুতিতে যেটা হয়েছে, ওইখানকার 5000 এইখানকার 5000, হয়তো 5 থেকে 7000 হইতে পারে। এরপর দুই পক্ষের মাঝে ঢিল মারামারি হয়েছে এবং কিন্তু ওই এলাকায় স্থানীয় সাংবাদিক মোহাম্মদ কাউসার আহমেদ বিবিসি বাংলাকে বলেন ওরা মিথ্যা অভিযোগ দিয়েছে যে ওদের গম নাকি কেটে দিয়েছিল বাংলাদেশিরা, কিন্তু আদৌ গম কাটে নাই। তার মতে সাম্প্রতিক সময়ে ওই এলাকায় চলা উত্তেজনাপূর্ণ পরিবেশ যখন সৃষ্টি হয় তখন বাংলাদেশ অংশে বিজিবির অতিরিক্ত ফোর্স ছিল না। কাউসার আহমেদ আরও বলেন, ভারতীয়রা প্রথমে সরাসরি এসে আম গাছ, সরিষা ক্ষেত, ভুট্টা, বড়ই গাছ নষ্ট করেছে। তারপরে বিএসএফ নিজেরাই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। তিনি জানিয়েছেন আজ ভারতীয় কৃষকরা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করেছে এবং পাথর ছুঁড়ে মেরেছে। বাংলাদেশিদের ক্ষেতে ঢিল ছুঁড়ে তা প্রতিহত করার চেষ্টা করেছে। কেউ আবার আত্মরক্ষার্থে দেশীয় অস্ত্র বা লাঠিসোঁটাও নিয়ে এসেছে। উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টির সময় বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে দিচ্ছিল, যদিও তাদের দিনে দুইবার খোলার কথা। ওই পার থেকে সাউন্ড গ্রেনেড বা টিয়ার সেলের ব্যবহার করা হয়েছিল কিনা জিজ্ঞেস করলে ওই সেক্টর কমান্ডার বলেন, যখন দেখলো গ্রিন লাইনের মাঝামাঝি মুখোমুখি অবস্থানে চলে এলো দুই পক্ষ, তখন বিএসএফ তাদের নাগরিকদের দিকে সাউন্ড গ্রেনেড মেরেছে এবং সরানোর জন্য দুই দিকেই তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। গ্রিন লাইনের ওপর টিয়ার সেল মারছে, আবার স্থানীয়রা ওখানে ছিল। টিয়ার সেল মারার পরে লোকজন সরে গেছে। বিএসএফও জানিয়েছে ওই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিএসএফ এবং বিজিবি সদস্যরা উভয় দেশের কৃষকদের ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু সেদিন দুই দেশের বাহিনীর পতাকা বৈঠক হলেও পরদিন আবার নির্মাণ কাজ শুরু হয়। সেদিনও দুই পক্ষের বৈঠক হয় এবং তার পরদিন আবার এই একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়। এই পরিস্থিতিকে কি হিসেবে দেখছেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা? নিত্য নতুন আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।